নমস্কার, স্টোরি ট্র্যাভেলের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। স্টোরি ট্র্যাভেল, নতুন গল্পের নতুন ঠিকানা। আজ আপনারা শুনবেন সূর্য মাইতির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও বিপত্তারিণীর আশীর্বাদ। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বিপত্তারিণীর আশীর্বাদ। জ্যৈষ্ঠ পেরিয়ে আজ আষাঢ়স্য দ্বিতীয় দিবস। হিসেব অনুযায়ী এখন বর্ষাকাল, কিন্তু প্রকৃতিতে তার বিন্দুমাত্র প্রভাব দেখা যাচ্ছে না। এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখি হয়ে বসে আছে বঙ্গবাসী। অনেকগুলো দিন হয়ে গেল তারানাথের কাছে যাওয়া হয়নি। তারানাথের কাছে যাওয়া এবং তার মুখ থেকে অত্যাশ্চর্য সব ঘটনা শোনার এই যে চক্র, এই চক্র পেরিয়ে আমি যেন কিছুতেই বেরোতে পারি না। কয়েক সপ্তাহ তারানাথের কাছে যেতে না পারলে কেমন যেন জীবনের কোনো একটা অংশ খালি খালি মনে হয়। রবিবারের গোধূলি বেলায় জানালার দিকে চোখ মেলে ক্লান্ত সূর্যের অস্তাচল প্রক্রিয়া দেখতে দেখতে চায়ের চুমুক দিচ্ছিলাম। ঝুপ করে কখন সন্ধে নেমেছে খেয়াল করিনি। হঠাৎ আমার হুঁশ ফিরল বাইরের ঘর থেকে একজনের গলার আওয়াজে। এই কণ্ঠস্বর আমার অত্যন্ত পরিচিত। কি হে বিভূতি, বাড়ি আছো নাকি? বলতে বলতে কিশোরী ঘরে এসে ঢুকল। ও, আস্ত আছো তাহলে। আমি তো ভাবলাম গরমে বোধহয় গলে টলে গেছো। না, এখনো গলিনি, তবে এবার যদি বৃষ্টি না আসে হার্ট ফেল করবো নির্ঘাত। বালাই ষাট, এমন অলক্ষণে কথা এই সন্ধেবেলা যে বলতে নেই ভাই। বাব্বা, তুমি কবে থেকে মা কাকিমাদের মতো কথা বলতে শিখলে? যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। কোথায়? কোথায় আবার কি? যেখানে যাওয়ার জন্য তুমি এই সন্ধেবেলা হাজির হলে সেখানে, তারানাথের বাড়ি। ও, তুমি বুঝে গেছো? ও মা, বুঝবো না কেন? হে আর নতুন কি? কতদিন যাওয়া হয়নি বলো তো? তাছাড়া এই গরমে সারাদিন বাড়ি বসে কার ভালো লাগে? ঠিক আছে, চলো তাহলে এই গরমের দিনে ঠাকুরমশাইয়ের গল্পে একটু সিক্ত হয়ে আসি। পাড়ার মোড়ের দোকান থেকে গরম গরম বেগুনি আর পাশিংশ নিয়ে আমরা চললাম মঠ লেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির দরজায় এসে টোকা দিতেই দরজা খুলে বাইরে এলো চারি। আমি বললাম, চারিমা, তুমি কবে এলে? এই তো দিন 15 হতে চলল। আগের মাসে জামাই ষষ্ঠীতে আপনাদের জামাইয়ের সাথে এসেছিলাম, তাই ভাবলাম কিছুদিন থেকেই যাই। তা বেশ ভালোই করেছো। তা ঠাকুরমশাই কোথায়? বাবা ঘরেই আছেন, আপনারা ভিতরে আসুন। তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে ধরিয়ে দিয়ে আমরা ভেতরে এলাম। ভেতরে এসে আমরা দেখলাম তারানাথ পদ্মাসনে বসে ধ্যান করছে। কি হলো, বাইরে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। চোখ না খুলেই শান্ত কণ্ঠে বলে উঠল তারানাথ। আমরা ভেতরে এসে বসলাম। কিছুক্ষণ পর তারানাথ ইষ্ট প্রণাম ও গুরু প্রণাম করে জোর হাত কপালে ঠেকিয়ে চোখ খুলে আসন ভঙ্গ করে উঠে দাঁড়ালো। আমি ঠিকই জানতাম তোমরা আজ আসবে। অনেকদিন পরে এলে তোমরা। যা বিভৎস গরম পড়েছে, কি আর বলি ঠাকুরমশাই। হ্যাঁ, তা যা বলেছ। প্রকৃতির ওপর কম অত্যাচার তো হয় না। প্রকৃতি বা প্রতিশোধ নিতে ছাড়বে কেন? বেশি চিন্তা করো না বিভূতি। বিপদ এসেছে, আবার বিপদ কেটেও যাবে। না মানে তারানাথ, তুমি আমাকে আমতা আমতা করতে দেখে তারানাথ হেসে উঠল।
আরে বেশি চিন্তা করো না, ধার বাকি ওরম একটু আধটু হতেই পারে, সে তো প্রতি মাসেই হয়। এ মাসে না হয় একটু বেশি হয়েছে, এতে এত চিন্তা করার কি আছে, ও ঠিক শোধ হয়ে যাবে। কিন্তু এত কিছু তুমি জানলে কি করে? আমি তো... হ্যাঁ জানি, তুমি আমাকে কিছু বলনি, আর বলবেই বা কেন? এই দরিদ্র ব্রাহ্মণ তো আর তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না, তবে এটুকু বলতে পারি, ভগবানে ভরসা রাখো, মা বিপত্তারিণীর কৃপায় সব বিপদ কেটে যাবে। আমি কোনোদিনই আমার সমস্যার কথা খুব একটা কাউকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এমনকি আমার প্রিয় বন্ধু কিশোরীকেও না। কিন্তু তারানাথ এমন একজন মানুষ যার কাছে আমার কোনো কথাই গোপন থাকে না, না বলতেও কেমন করে যেন সবই জেনে ফেলে। এমন সময় চারি চা আর সঙ্গে মুড়ি মেখে নিয়ে এসে ঘরে ঢুকল। তারপর হাতের ভার টেবিলের ওপর রেখে বলল, এই নিন কাকাবাবু, চা আর মুড়ি। চারি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। কিশোরী বলে উঠল, এ কি চারিমা, 2 কাপ চা আনলে যে? আমরা তো 3 জন। এই 2 কাপ চা আপনাদের জন্য কাকাবাবু। আর ঠাকুর মশাইয়েরটা? এই গরমে বাবার চা খাওয়া বন্ধ, বাবার বয়স হচ্ছে, সেটা তো ওনার খেয়াল থাকে না, তাই আমাকেই ব্যবস্থা নিতে হলো। একা মানুষ অসুস্থ হয়ে পড়লে দেখার কে আছে? মা চারি, চিন্তা করিস না মা, আজ আমাকে একটু চা খেতে দে। আজ প্রকৃতি শীতল হবে রে, বৃষ্টি নামবে রে মা, বৃষ্টি নামবে। তুমি সত্যি বলছো বাবা, বৃষ্টি আসবে? নাকি চা খাওয়ার জন্য মিথ্যে বলছো আমাকে? এইভাবেই চলছে বুঝলে, চারিমা এখন আমাকে এক ফোঁটাও বিশ্বাস করে না। আচ্ছা, বিশ্বাস না হয় বাইরে গিয়ে একবার দেখে আয়, আকাশে মেঘ জমেছে কিনা। চারি আনন্দিত হয়ে বাইরে গিয়ে আকাশের অবস্থা দেখে এলো। তারপর এসে জানালো, আকাশে সত্যিই পুঞ্জ পুঞ্জ মেঘের দেখা মিলেছে। সেই আনন্দেই তারানাথকে 1 কাপ চাও দিয়ে গেল সে। বৃষ্টি আসবে জেনে আমার মনটাও একটু শান্ত হলো। যাক, এই ভ্যাপসা গরম থেকে অন্তত মুক্তি মিলবে এবার কিছুটা হলেও। কিশোরী বলে উঠল, কতদিন আপনার মুখে গল্প শুনিনি ঠাকুর মশাই, মনটা ছটফট করছে গল্প শোনার জন্য। বলুন তো দেখি, একখানা গল্প বলুন। এই যা, এক্ষুনি বোধহয় সব কেচে গেল। আমার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে তারানাথ হেসে উঠে বলল, গল্প নয় হে, গল্প নয়, বলো ঘটনা। আমি তোমাদেরকে যা শোনাই সবই আমার নিজের চোখে প্রত্যক্ষ করা ঘটনা। যেগুলোকে তোমরা নিছকই গল্প বলে উড়িয়ে দাও, সেই গল্পগুলোই হয়তো কোনো এক সময় কারোর ত্রাসের কারণ ছিল। আসলে কি জানো তো, তোমাদের মতো ভালো শ্রোতা সবাই হতে পারে না। তোমাদের মতো শ্রোতা পেয়েছি বলেই না আমি অতীতে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনার স্মৃতিচারণ করতে পারি। সত্যি তোমাদেরকে পেয়ে আমি খুবই খুশি, বুঝলে। তারানাথের কথা শুনে আমি একটু স্বস্তি পেলাম। তার চোখে মুখে আজ একটা প্রসন্নতা খেলা করছে। হয়তো আজ অনেক দিন পর আমরা এসেছি বলেই তার এত আনন্দ। কিশোরী বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মানছি। আপনার অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু একটা শোনান আমাদের। আচ্ছা ঠিক আছে, শোনাবো শোনাবো। আচ্ছা, আর দেবী বিপত্তারিণীর নাম তোমরা শুনেছ নিশ্চয়ই? শুনেছি, কিন্তু সেভাবে কিছু জানি না। হ্যাঁ, আমিও বিশেষ কিছু জানি না বিপত্তারিণীর ব্যাপারে। বেশ, তবে আজ দেবী বিপত্তারিণীর কথাই শোনাবো তোমাদের। এই বলে তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে মুখে ধরল। তারপর সিগারেটে অগ্নিসংযোগ করে একটা শুকটান দিয়ে ধোঁয়া ছেড়ে বলতে আরম্ভ করল,
সময়টা ছিল এমনই আষাঢ় মাসের শুরুর দিক। সেবার জ্যৈষ্ঠ শেষ হতে না হতেই বর্ষা নেমেছিল। প্রায় মাস ছয়েক এদিক ওদিক ঘুরে ফিরে সাধুসঙ্গ করে আমি বাড়ি ফিরে এসেছিলাম মায়ের কাছে। মায়ের হাতের রকমারি সুস্বাদু সব রান্না খেয়ে আমার কোলের বাঁদরের মতো অবস্থা হয়েছিল। আহা, আর সেসব কি দিন ছিল, কি অপূর্ব সেই সুখানুভূতি। আজ এই ঘটনা তোমাদেরকে বলতে গিয়ে মায়ের হাতের রান্নার সেই সুগন্ধি ঘ্রাণ যেন এখনো অনুভব করতে পারছি। তো এভাবেই দিন কাটছিল। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছি। ঘুমানোর আগে বিছানায় বসে কিছুক্ষণ ধ্যান করা আমার বহুদিনের অভ্যাস অনুযায়ী সেদিনও ধ্যানে বসেছিলাম। কিছুতেই মনোসংযোগ করতে পারছিলাম না। কি সব যেন হাবি জাবি চিন্তা এসে মাথার মধ্যে ভিড় করতে লাগলো। একরাশ বিরক্তি নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। বিছানায় শুয়ে চোখ বুজলাম ঠিকই, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। তবু আমি জোর করে চোখ বুজিয়ে শুয়ে থাকলাম। কখন তন্দ্রা লেগে গিয়েছে জানি না, কতক্ষণ ঘুমিয়েছি তাও জানি না। হঠাৎ ভয়ঙ্কর একটা স্বপ্নে ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখেছিলে? আমি দেখলাম শয়ে শয়ে মানুষ হাহাকার করছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাড়গোড়। এখানে ওখানে চিতার আগুন জ্বলছে। আমি স্বপ্নটা দেখে ধড়ফড়িয়ে বিছানায় উঠে বসলাম। ঘামে ভিজে উঠেছে আমার সারা শরীর। এমন একটা স্বপ্ন কেন যে আমি দেখলাম আমি জানি না। ঘুম আর এলো না। ঘরের মধ্যেই পায়চারি করতে লাগলাম। চাপা একটা দুশ্চিন্তা আমার মনের মধ্যে খচখচ করতে থাকলো। পরদিন ভোরে ধ্যান জপ সেরে একটা ছিপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের পাশেই বয়ে যাওয়া নদীতে মাছ ধরার জন্য। আষাঢ়ে বৃষ্টি নামতেই নদীর জল ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। এই সময় মাছেরা আনন্দে লাফালাফি শুরু করে, তাই মনের সুখে মাছ ধরা যায়। ঘন্টা দুয়েকের মধ্যে বেশ অনেক মাছ পেলাম। বাড়ি ফিরে এসে দেখলাম একজন অচেনা ব্যক্তি উঠোনে বসে রয়েছে। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমাকে দেখে তিনি উঠে দাঁড়ালেন, হাত জোর করে বললেন, নমস্কার। আমি যদি খুব ভুল না হই আপনিই তারানাথ চক্রবর্তী। আমি একটু হেসে বললাম, হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী, কিন্তু আপনাকে তো। আপনি আমাকে চিনবেন না। আমি আনন্দপুর জমিদার বাড়ির নায়েব। বিশেষ কিছু যে একটা ঘটেছে সেটা আমি বুঝতেই পেরেছিলাম, তাই বললাম, আসুন, এদিকে আসুন, বসে কথা বলা যাক। আমি ভেতরে মাছের ব্যাগটা রেখে এসে উঠোনে এসে বসলাম নায়েবের পাশে। হ্যাঁ, এবার বলুন কি বলতে চান। বিপদ ঠাকুর মশাই, বিপদ। নায়েব মশাইয়ের কথা শুনে আমি কৌতূহলে প্রশ্ন করলাম, কোন বিপদের কথা বলছেন আপনি? একটু যদি খোলসা করে বলেন তাহলে আমার সুবিধা হয়। কি আর বলি ঠাকুর মশাই, আনন্দপুরে মৃত্যু মিছিল শুরু হয়েছে। কোনো এক অজানা কারণে গ্রামের পুরুষেরা এবং শিশুরা একে একে প্রাণ হারাচ্ছে। এদিকে অনাবৃষ্টির কারণে চাষবাসের হালও বেহাল হয়ে উঠেছে। আনন্দপুরে একটু আনন্দ অবশিষ্ট নেই। এভাবে চলতে থাকলে গ্রাম একেবারে জনশূন্য হয়ে যাবে। আমি আমার এক আত্মীয়ের মুখে আপনার কথা শুনে আপনার কাছে ছুটে এলাম ঠাকুরমশাই। শুনেছি আপনার অনেক ক্ষমতা, আপনি অনেককে
অনেক বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। দয়া করে এর একটা বিহিত করুন ঠাকুর মশাই। দয়া করে একটিবার আমার সঙ্গে আনন্দপুরে চলুন। নায়েব মশাইয়ের মুখে এমন কথা শুনে আমি সত্যি বিস্মিত হলাম। একটু ভেবে নিয়ে আমি বললাম, ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমি যাব আপনার সাথে। নায়েবের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠতে দেখলাম। তিনি বললেন, আপনি আপনি সত্যিই যাবেন ঠাকুর মশাই? হ্যাঁ, যাব, তবে আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি প্রস্তুত হয়ে আসছি। এই বলে আমি ভেতরে চলে গেলাম। তারপর পোশাকটা বদলে কিছু প্রয়োজনীয় জিনিস ঝোলায় পুরে নিয়ে মায়ের অনুমতি নিয়ে মাকে প্রণাম করে নায়েবের সাথে বেরিয়ে পড়লাম। প্রায় সারা বেলা হেঁটে দুপুরের দিকে আমরা পৌঁছলাম আনন্দপুর গ্রামে। পথে আসতে আসতে নায়েবের মুখে শুনলাম আনন্দপুরের জমিদারি খুব একটা ছোট নয়, বেশ কয়েকটা ছোট বড় মুলুক নিয়ে এই জমিদারি। বর্তমানের জমিদার অনন্ত নারায়ণ খুবই প্রজাবৎসল এবং দয়ালু প্রকৃতির মানুষ। গ্রামের সীমানায় ঢুকতেই কীরকম একটা পোড়া পোড়া গন্ধ আমার নাকে এসে ঠেকল। মরা গাছের ডাল থেকে কাক শুকুন চিল চিৎকার করে উড়ে গেল। আমরা দুজনেই থমকে দাঁড়িয়ে গেলাম। নায়েব মশাই ভয় পেয়েছেন দেখে আমি ভরসা দিয়ে বললাম, ভয় পাবেন না নায়েব মশাই, মৃত্যুর গন্ধ পেলে ওরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। ভয় কি আর সাধে পায় ঠাকুর মশাই? যা ঘটে চলেছে এই গ্রামের উপর। কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। নায়েব মশাইকে সান্ত্বনা বাক্য দিলাম বটে, কিন্তু আমার মনেও আশঙ্কার জন্ম হলো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘের অবস্থা খুব একটা ভালো নয়। সারা রাস্তা দেখে এসেছি বৃষ্টির ছাপ স্পষ্ট, কিন্তু এই গ্রামে এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশে কালো মেঘের ছিটে ফোঁটা মাত্র নেই। কেমন একটা লালচে সিঁদুরে রং ধারণ করে আছে আকাশ। কথায় আছে, গৃহস্থের মন সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কিন্তু সেই আশঙ্কা মনের মধ্যেই চেপে রেখে এগিয়ে যেতে থাকলাম। পথে যেতে যেতে শুনতে পেলাম ঘরে ঘরে কান্না আর হাহাকার। দূরে শ্মশান থেকে ভেসে আসছে জীবনের শেষ কৃত্যের সেই পুণ্য ধ্বনি। বলো হরি বল, বলো হরি বল। মাটির শুষ্কতা দেখে বোঝাই যাচ্ছে অতি দ্রুত এই তপ্ত মাটি যদি সিক্ত না হয়, তাহলে না খেতে পেয়ে এই গ্রামের মানুষ আপনা থেকেই মারা পড়বে। নায়েব মশাই বলে উঠলেন, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ঠাকুর মশাই, শুনতে পাচ্ছেন ওই কান্না হাহাকার? আর যে সহ্য করা যায় না ঠাকুর মশাই, আর যে সহ্য করা যায় না। নায়েব মশাইয়ের চোখে মুখে স্পষ্ট হতাশা ও উদ্বেগ ফুটে উঠল। আমি মুখে কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। মৃত্যু ভেরি শুনতে শুনতে এক সময় আমাদের পদচারণ স্থিত হলো একটা বড় অট্টালিকার সামনে এসে। বুঝলাম এটাই জমিদার বাড়ি। জমিদার বাড়িতে ঢুকেই বুঝলাম এখানেও একই সমস্যা। সবই আছে সাজানো গোছানো, কিন্তু কোথাও যেন প্রাণ নেই। উঠোন পেরিয়ে অন্দরমহলে প্রবেশ করলাম। আমি অনেক সময় অনেক জমিদার বাড়িতে পা রেখেছি, কিন্তু এতটা প্রাণহীন কখনোই কোনো জমিদার বাড়িকে দেখিনি। জমিদার বাড়ির একটা অন্যরকম আলাদা ঔজ্জ্বল্য থাকে, সেই ঔজ্জ্বল্যের ছিটে ফোঁটাও এখানে দেখতে পেলাম না। একটি ঘরের সামনে এসে নায়েব মশাই থেমে গেলেন। আসবো জমিদার মশাই? হ্যাঁ, আসুন নায়েব মশাই। প্রায় মেয়ে আসা শান্ত কণ্ঠে বললেন জমিদার অনন্ত নারায়ণ। আমরা দুজনে ভেতরে ঢুকলাম।
আমি হাত জোড় করে জমিদার মশাইকে নমস্কার জানালাম। প্রতি নমস্কারের হেতু জমিদার মশাই আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর আমাকে ভালো করে নিরীক্ষণ করে বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি জ্যোতিষার্ণব তারানাথ চক্রবর্তী। আমাকে আর কিছু বলতে হলো না, বাকিটা নায়েব মশাই বললেন। আমি ওনার কথাই আপনাকে বলেছিলাম জমিদার মশাই। আমি ওনার খোঁজেই বেরিয়েছিলাম ভোর ভোর। ভগবানের অশেষ কৃপা, উনি এই সময় বাড়িতেই ছিলেন, তাই ওনাকে রাজি করিয়ে নিয়ে আসতে পারলাম। নায়েবের কথা শুনে জমিদার মশাইয়ের বিষণ্ণ মুখটা একটু উজ্জ্বল হয়ে উঠল। বেশ ভালো কাজ করেছেন আপনি নায়েব মশাই। দয়া করে আপনি এর একটা বিহিত করুন ঠাকুর মশাই। কথাগুলো বলতে বলতে জমিদার অনন্ত নারায়ণের চোখ ছলছল করে উঠল। বুঝতে পারলাম জমিদার প্রকৃতপক্ষেই দয়ালু, প্রজাদের কষ্ট তাকেও ব্যথিত করে। আমি আশ্বাস দিয়ে বললাম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবার বাকিটা মহাকালের হাতে। কিন্তু তার আগে পুরো ঘটনাটা আমাকে একবার ভালো করে জানতে হবে। সবটাই আপনাকে বলবো ঠাকুর মশাই, কিন্তু এখন নয়। আপনি অনেকটা পথ হেঁটে এসেছেন। আপনি এখন কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপর না হয় এই নিয়ে আলোচনা করা যাবে। এতটা পথ হেঁটে এসে সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। মধ্যাহ্নভোজের সময় হয়ে গিয়েছিল। ঘণ্টা খানেকের মধ্যেই মধ্যাহ্নভোজের ডাক পড়ল। খেতে বসে আমি জাতপর্ণায় বিস্মৃত হলাম। এ তো দেখি এলাহি আয়োজন। কাঁসার থালার চারপাশ ঘিরে রয়েছে কাঁসার একগুচ্ছ বাটি, ভাত, 5 রকমের ভাজা, রুই মাছের ঝোল, কাতলা কালিয়া, 5 মিশালি ঘন্ট, চাটনি, পায়েস, মিষ্টি, দই। আয়োজনের কোনো রকম কোনো ত্রুটি নেই। এরই মধ্যে এত আয়োজন করা কি করে সম্ভব সেটা ভেবেই আমি আশ্চর্য হলাম। পরক্ষণেই আমার মাথায় এলো আমি জমিদার বাড়িতে বসে রয়েছি। জমিদারের পক্ষে বোধহয় সবই সম্ভব। আমি খাচ্ছি না দেখে জমিদার মশাই বললেন, কি হলো ঠাকুর মশাই, আপনি তো কিছুই খাচ্ছেন না। কোথাও কোনো ত্রুটি হলো নাকি? যদি কোনো ত্রুটি হয় মার্জনা করবেন। এই সামান্য আয়োজন করতে পেরেছি মাত্র। এই আয়োজনকেও তিনি সামান্য বললেন। অর্থাৎ জমিদারের বিনয় দেখে ভীষণই মুগ্ধ হলাম। মৃদু হেসে বললাম, না না জমিদার মশাই, কোথাও কোনো ত্রুটি হয়নি। এত কিছুর আয়োজনের কোনো প্রয়োজনই ছিল না। এমনিতেই আমি স্বল্পাহারী। না না ঠাকুর মশাই, এ আর এমন কি? আপনাদের মতো সৎ ব্রাহ্মণ সাধু সন্তদের সেবা করার সুযোগ তো আর সবসময় হয় না। আমি বড় কৃতজ্ঞ যে আপনি এ বাড়িতে এসেছেন। আমি সামনে বসে আপনাকে সেবা দিতে পারছি। পরিস্থিতি ঠিক থাকলে হয়তো মন ভরে আপনাকে সেবা করতে পারতাম, কিন্তু সেই উপায় তো নেই। তাই ভুল ত্রুটি মার্জনা করে দয়া করে এইটুকু গ্রহণ করুন। এভাবে বলবেন না, সব ঠিক হয়ে যাবে। এই বলে অন্যের গ্রাস হস্তাগ্রে তুলে ললাটে ঠেকিয়ে ইষ্টের উদ্দেশ্যে প্রথমে তা নিবেদন করে আমি খেতে শুরু করলাম। খাবারের স্বাদ সম্পর্কে কিছু বলার মতো খাদ্যরসিক আমি তখন কেন এখনো পর্যন্ত হয়ে উঠতে পারিনি। কিন্তু খেতে খেতে আমার খেয়ালই ছিল না যে আমার মতো স্বল্পাহারী মানুষ কখন পুরো খাবারটা একাই শেষ করে দিয়েছে। এরপর আমি আমার জন্য বরাদ্দ ঘরে একটু বিশ্রাম নিতে চলে গেলাম। গত রাতের ঘুমটা ঠিক মতো না হওয়ায় জমিদার বাড়ির নরম বিছানায় গা এলিয়ে দিতেই তন্দ্রা নেমে এসেছিল। যখন ঘুম ভাঙল তখন পশ্চিমের জানালায় চোখ রেখে দেখলাম গোধূলির সূর্য লাল আভা ছড়িয়ে
দিন শেষের বিদায় বার্তা জানান দিচ্ছে। কিছুক্ষণ পরেই ধীরে ধীরে দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যার অন্ধকারের চাদরে চারিদিক ঢেকে গেল। আমি সন্ধ্যার আহ্নিক সেরে ঘরের বাইরে বেরিয়ে এলাম। একটা ব্যাপারে খুবই আশ্চর্য হলাম। সন্ধে পেরোতে চলল, কিন্তু গ্রামের কোথাও শঙ্খধ্বনির ছিটে ফোটাও কানে এলো না। অথচ হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সন্ধ্যাকালে প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় শঙ্খ বাজানো অতীব শুভ বলে মনে করা হয়। শঙ্খের পবিত্র শব্দে অনেক অশুভ শক্তি দূরে চলে যায়। কিন্তু এই গ্রামের একই অবস্থা। 7-5 ভেবে আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। বাহির মহলে জমিদার ও নায়েব মশাই নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিলেন। আমার আগমনে ওনারা ব্যস্ত হয়ে উঠলেন। আসুন ঠাকুর মশাই, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না নায়েব মশাই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। জমিদার মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আমি জমিদারের সামনে গদি বিছানো চৌকির ওপর বসলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ব্যাপারটা আমায় একটু খুলে বলুন তো জমিদার মশাই। এই গ্রামের এমন দুরবস্থা কি করে হলো? সন্ধে পেরিয়ে গেল, কোথাও শঙ্খধ্বনির আওয়াজ পর্যন্ত শুনতে পেলাম না। আর আপনার বাড়ির আর সকল সদস্যরা কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এত বড় জমিদার বাড়ি এমন ফাঁকা, প্রাণ শক্তিহীন হয়ে থাকার কারণ কি? আমার প্রশ্ন শুনে জমিদার মশাই মাথা নামিয়ে নিলেন। নত মস্তকেই বললেন, আপনাকে কি করে এই অবনতির কথা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না ঠাকুর মশাই। এই অবনতির জন্য হয়তো আমি স্বয়ং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। একটু থেমে জমিদার মশাই বলতে শুরু করলো, আজ থেকে প্রায় বছর দেড়েক আগের কথা। আমি আমার 2 ছেলে সত্যনারায়ণ ও বিজয় নারায়ণকে ডেকে পাঠাই এবং বলি, শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাব। যে কদিন আমি থাকবো না সে কদিন জমিদারির দায়িত্ব আমি তোমাদের 2 ভাইকে দিয়ে যেতে চাই। আমার কথা শুনে সত্যনারায়ণ বলল, কিন্তু বাবা মশাই, আমি তো জমিদারির কিছুই বুঝি না। আমি কি পারবো এই দায়িত্ব সামলাতে? আমি জানতাম সত্যনারায়ণের দিক থেকে এমন একটা উত্তরই আসবে, কারণ বড় ছেলে সত্যনারায়ণকে কোনো দায়িত্ব দেওয়ার কথা আমি ভাবিনি। কারণ সত্যনারায়ণ প্রথম থেকে একটু উদাসীন প্রকৃতির। একটা কথা বলে রাখা ভালো, সত্যনারায়ণ আমার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান। আমার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পর সত্যনারায়ণ নিজেকে গুটিয়ে নেয়। তাকে আমি অনেকবার বিবাহের কথা বলেছি, কিন্তু সে বিবাহ করতে রাজি হয়নি। গান বাজনা, পূজা অর্চনা, নৃত্য ইত্যাদি কলা চর্চা নিয়েই সে সবসময় মজে থাকে। জমিদারির দায় দায়িত্ব তার কাছে অতটাও গুরুত্ব পায় না। আর অপরদিকে আমার ছোট ছেলে বিজয় নারায়ণ জমিদারির প্রতি ছিল খুবই আগ্রহী। তাই আমার বিশ্বাস ছিল এই দায়িত্ব সে খুব ভালোভাবেই পালন করতে পারবে। কিন্তু আমি চাইছিলাম দুজনকেই দায়িত্বটা দিতে। জমিদার বাড়ির ছেলে হয়ে সত্যনারায়ণ এইভাবে ভব ঘুরে জীবন কাটাবে, সেটা তো আমি বাবা হয়ে দেখতে পারি না। যতই হোক, সেও তো আমার সন্তান। আমি বললাম, পরিস্থিতির মুখোমুখি না পড়লে কখনোই আমরা জানতে পারি না যে আমরা কি পারি আর না পারি। তাই এই পরিস্থিতির মোকাবিলা তোমাদের দুজনকেই করতে হবে। ঠিক সেই সময় সত্যনারায়ণ মাথা নিচু করে বলল, আপনার আদেশ শিরোধার্য বাবা মশাই। আমি চেষ্টা করব আপনার দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার। বিজয় নারায়ণকেই এই দায়িত্বের জন্য বেশি যোগ্য মনে হয়েছিল আমার। ওদের 2 ভাইয়ের মধ্যে জমিদারির দায়িত্ব ভাগ করে দিয়ে আমি এবং আমার স্ত্রী তীর্থযাত্রা করি।
কিন্তু মাস 2 পরে তীর্থযাত্রা করে ফিরে এসে আমি দেখতে পাই আমার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। আমার সাধের জমিদারি, আমার রাজত্ব প্রায় শ্মশানে পরিণত হতে বসেছে। যার উপর আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম, সেই বিজয় নারায়ণ খাজনা আদায়ের নামে প্রজাদের উপর অত্যাচার শুরু করে। জোর করে খাজনা বৃদ্ধি করে প্রজাদের ওপর অধিক করের বোঝা চাপিয়ে দেয়। আর সেই কর আদায় করার সহজ পদ্ধতি হিসেবে সে শোষণের পথকেই বেছে নেয়। নারী পুরুষ নির্বিশেষে তার দ্বারা অত্যাচারিত হয়। সেই সুবাদে সে ভয়ঙ্কর নারী লোলুপ হয়ে উঠল। কি বলবো ঠাকুর মশাই, এসব কথা বলতে গিয়ে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আর অপরদিকে যার উপর আমার বিন্দুমাত্র ভরসা ছিল না, আমার বড় ছেলে সত্যনারায়ণ নিজের সততা ও সহনশীলতা দিয়ে জমিদারি কোনো রকমে টিকিয়ে রেখেছে। কিন্তু তবুও শেষ রক্ষা হলো না। বিজয়নারায়ণের পাপের বোঝা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে তার খেসারত আমাদের সবাইকে দিতে হচ্ছে। এত দূর বলে একটু থামলেন জমিদার অনন্ত নারায়ণ। আমি প্রশ্ন করলাম, এটাই কি সম্পূর্ণ কারণ, নাকি এর পেছনে আরও কোনো বড় কারণ রয়েছে? আমার ধারণা বলছে এর পেছনে আরও কিছু কারণ রয়েছে। আপনার অনুমান মিথ্যে নয় ঠাকুর মশাই। এই গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা শিব মন্দির রয়েছে। হঠাৎ একজন সাধু সেই মন্দিরে এসে বসবাস শুরু করেন। অনেক দিনের পুরনো ভাঙা মন্দির, তাই ওই মন্দিরে খুব একটা কেউ যায় না। তাই সেই সাধুর নাগাল গ্রামের কেউ হয়তো পায়নি। ভাঙা মন্দিরে আশ্রয় নেওয়ার কারণে সেই সাধুকে বিরক্ত করারও কেউ ছিল না। নিশ্চিন্তে সেই সাধু ভাঙা শিব মন্দিরে বসবাস করছিলেন। কিন্তু সেই সাধু ধ্যান যোগে সমস্তটা প্রত্যক্ষ করে স্বয়ং নিজে বিজয়নারায়ণের কাছে আসেন। তারপর যে ঠিক কি ঘটেছিল সেটা নায়েব মশাই আমার থেকে ভালো বলতে পারবেন। নায়েব মশাই পাশেই দাঁড়িয়েছিলেন। জমিদার মশাই ওনাকে উদ্দেশ্য করে বললেন, নায়েব মশাই, বাকিটা তো আপনি সব প্রত্যক্ষ করেছেন নিজের চোখে, তাই বাকিটা বরং আপনিই বলুন। একটু গলা খাকারি দিয়ে নায়েব মশাই বলতে শুরু করলেন, সাধুর বয়স আন্দাজ 70-75 হবে। কাঁধ পর্যন্ত কাঁচা পাকা চুল জোটা করে বাঁধা, চোখে মুখে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। ওনাকে দেখেই যেন কেমন একটা ভক্তির ভাব আসে মনে। তিনি বিজয়নারায়ণের কাছে এসে শান্ত কণ্ঠে বললেন, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না বাবা। এখনো সময় আছে। নিজের কাজের প্রতি সম্মান প্রদর্শন করো এবং নিজেকে একটু সংযত করো, নইলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নারীর অপমান করো না, এ কর্মের ফল শুভ হবে না। কিন্তু জমিদার মশাইয়ের অনুপস্থিতিতে ছোট কুমার বিজয়নারায়ণ তখন ক্ষমতার লোভে অন্ধ। ঔদ্ধত্যের চরম সীমায় তখন সে পৌঁছে গিয়েছে। সমস্ত সুশিক্ষা ভুলে গিয়ে ক্রোধের বশবর্তী হয়ে বিজয়নারায়ণ বলে উঠল, কে আপনি? আমি একজন সাধক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে গিয়ে সাধন ভোজন করে থাকি। আমি এই গ্রামের শেষ প্রান্তে ভাঙা মন্দিরে বেশ কিছুদিন ধরে সাধনারত ছিলাম। ধ্যান যোগে তোমার কুকর্মের সমস্তটাই আমি প্রত্যক্ষ করেছি। তাই তোমাকে সাবধান করতে এলাম। এখনো সময় আছে, নিজেকে সংযত করো, নইলে এর ফল মোটেই ভালো হবে না। হঠাৎ আপনি আমাকে এসব জ্ঞান দিতে এসেছেন কেন? আপনাকে জমিদার বাড়িতে কে ঢুকতে দিল? আর আপনি যে গ্রামে বসবাস করছেন, কার থেকে অনুমতি নিয়েছেন? আমি আর বড় কুমার সত্যনারায়ণ তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম। চুপ কর ভাই। সাধু গুরু ব্রাহ্মণদের সম্মান করা আমাদের কর্তব্য। এখন উনি আমাদের অতিথি, তুই ওনাকে সম্মান না করে অপমান করছিস?
বাবা মশাই থাকলে কিন্তু কখনোই এটা হতে দিতেন না। দেখ দাদা, তুই আমাকে সম্মান অসম্মানের জ্ঞান দিতে আসিস না। আর যাকে তাকে অতিথি ভেবে আপ্যায়ন করার মতো সময় আমার হাতে নেই। আর এখানে উনি তো আমার কাজে বাধা দিতে এসেছেন। বাবা মশাই থাকলে কি করতেন না করতেন ওসব আমি কিচ্ছু জানি না, কিন্তু এখন আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করব। তুই ভুল করছিস ভাই, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিস তুই। সাধু গুরুর অপমান করা মহাপাপ। দেখ দাদা, অত পাপ পুণ্য আমি বুঝি না। ওসব জ্ঞান তুই তোর ঝোলাতেই রাখ, আমাকে দিতে আসিস না। বড় কুমার এত করে বোঝানোর চেষ্টা করার পরেও কোনরূপ কোনো ফল হলো না। ছোট কুমার তখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছে। কারোর কোনো কথাই তখন তিনি আর কানে তুললেন না। বড় কুমার সাধুকে শান্ত রাখতে নিজের মতো করে সাধুকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করলেন। আপনি কিছু মনে করবেন না বাবা, আমি হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আসন গ্রহণ করুন, অনেকটা পথ এসেছেন, একটু বিশ্রাম নিন। সাধু ছোট কুমারের কথায় সন্তুষ্ট হয়ে আসন গ্রহণ করতে যাচ্ছিলেন, এমন সময় ছোট কুমার বলে উঠলেন, না, এই সমস্ত ভণ্ড সাধুদের আপ্যায়ন করার কোনো মানেই হয় না দাদা। এতক্ষণ সাধু চুপচাপ সমস্তটা শুনছিলেন। শেষের অপমানটা তিনি আর সহ্য করলেন না। ক্রোধে তার চোখ রক্ত জবার মতো লাল হয়ে গেল। ভীষণ ক্রোধে তিনি বলে উঠলেন, মূর্খ, এত বড় স্পর্ধা তোর! আমি তোকে সঠিক পথ দেখাতে এসেছিলাম। ক্ষমতার লোভে তুই এতটাই অন্ধ হয়ে গেছিস যে ঠিক ভুল বিচারের ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিস। যে রাজত্বে নারী জাতির অপমান হয়েছে, সাধু সন্ন্যাসীকে অবহেলা করা হয়েছে, সেই রাজত্ব স্থায়ী হবে না। এই জমিদারির সকলে সমমূল্যে নির্বংশ হবে। হর হর মহাদেব, জয় মহাকাল। এবার ছোট কুমারের মুখে কোনো কথা শুনল না। বড় কুমার সাধুর পায়ে ধরে ক্ষমা চেয়ে বললেন, ক্ষমা করুন বাবা, আমাদের ক্ষমা করুন। আপনার এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন বাবা। একজনের ভুলের শাস্তি আপনি এই পুরো গ্রামকে দেবেন না বাবা। দয়া করুন, দয়া করুন, আপনি অভিশাপ ফিরিয়ে নিন বাবা। আপনার এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। এবার সাধুর ক্রোধ কিছুটা শান্ত হলো। তিনি বললেন, মুখ নিশ্চিত বাণী একবার বেরিয়ে গেলে তার ফিরিয়ে নেওয়া যায় না। তবে কখনো যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ তোমাদের সাহায্য করেন, তাহলে এই অভিশাপ থেকে মুক্তির পথ বেরিয়ে আসতে পারে। তোমার চিত্র শুদ্ধ, তোমার মঙ্গল হোক। এই বলে সাধু চলে গেলেন। আর তার কিছুদিন পর থেকেই ধীরে ধীরে কেমন যেন বদলে যেতে শুরু করলো এই গ্রামের পরিবেশ। এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। কাঠ ফাটা রোদে মাটি শুকিয়ে ফুটি ফাটা। কোনো কারণ ছাড়াই ঘরে ঘরে পুরুষেরা মুখে রক্ত উঠে মরতে লাগলো। এতদূর বলে থামলেন নায়েব মশাই। জমিদার মশাই বলে উঠলেন, সবটাই তো শুনলেন ঠাকুর মশাই, এবার আপনি কিছু একটা উপায় করুন। দয়া করে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এই গ্রামকে। সেই পরিস্থিতিতে ঠিক কি বলা উচিত আমি ভেবে পেলাম না। এমন এক পরিস্থিতির মুখোমুখি আমি আগে কখনো হইনি। সিদ্ধ সাধু পুরুষদের অভিশাপ খণ্ডন করার ক্ষমতা আদেও আমার রয়েছে কি না তা আমি সত্যিই জানি না। আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। আমাকে চুপ থাকতে দেখে জমিদার মশাই আবার বললেন, কি হলো ঠাকুর মশাই, কি ভাবছেন আপনি? না, কিছু না। এই পরিস্থিতি খুবই কঠিন জমিদার মশাই। আমি জানি না আমি এ বিষয়ে কতটা আপনাদের সাহায্য করতে পারবো, কিন্তু অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা, এ বাড়ির আর সবাই কোথায়? তাদেরকে তো দেখছি না। সে কথা আর কি বলবো ঠাকুর মশাই। তীর্থযাত্রা করে ফিরে এসে দেখলাম বিজয়নারায়ণের হাত বা মুখ সব মেকে গিয়েছে।
কথা বলার ক্ষমতাটুকু হারিয়েছে সে। এই ঘটনা দেখে আমার স্ত্রী নিলয়া শোকে পাথর হয়ে গেলেন। কখনো খায় কখনো খাই না, ঘুমের কথা তো বাদই দিলাম। এইভাবে কতদিন মা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবো জানি না। নিজেকে সামলান জমিদার মশাই। একবার আমি সত্যনারায়ণের সাথে কথা বলতে চাই, তার সাথে কথা বলাটা আমার দরকার। ঠিক আছে ঠাকুর মশাই, আমি এখনই সত্যনারায়ণকে খবর পাঠাচ্ছি। সে অবশ্যই আপনার সাথে দেখা করবে। রাতে আমি ঘরের মধ্যে পায়চারি করছিলাম, এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খোলা আছে, ভেতরে আসুন। দেখলাম এক সুপুরুষ যুবক দরজা ঠেলে ভেতরে এলো। তার চেহারার মধ্যে স্পষ্ট আধ্যাত্মিকতার লক্ষণ ফুটে বের হচ্ছে। বুঝলাম এই যুবকই জমিদার পুত্র সত্যনারায়ণ। সত্যনারায়ণ? হ্যাঁ ঠাকুর মশাই। আমি সমস্তটাই শুনেছি। যা ঘটেছে সবই তো তোমার চোখের সামনে ঘটেছে। আচ্ছা, ভালো করে মনে করে বলো তো, এই সাধু কি এমন কোনো সূত্র বা কথা বলে গিয়েছিলেন যার দ্বারা এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব? সাধু বাবা রাজবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তার পিছু ধাওয়া করি, এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাই। তবে তিনি একটি ছড়া ভিন্ন আর কিছুই বলেননি। ছড়াটা ছিল কিছুটা এরকম: বিপদ আসে না বলে, সেই সে ঠিকই নেয় কোলে, তার কাছে কেউ নয় রে পর, যা গিয়ে তার চরণ ধর। অনেক চেষ্টা করেও এই ধাঁধার উত্তর আমি খুঁজে বের করতে পারিনি ঠাকুর মশাই। এখন আপনি আমাদের শেষ ভরসা ঠাকুর মশাই, আপনি শেষ ভরসা। এই বলে কান্নায় ভেঙে পড়ল সত্যনারায়ণ। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কেঁদো না সত্যনারায়ণ, কেঁদো না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, একটা না একটা উপায় ঠিক বের হবেই। সত্যনারায়ণ ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওই ছন্দটার কথা ভাবতে ভাবতে আরও বেশ কিছুক্ষণ পায়চারি করলাম, কিন্তু কিছুতেই ওই ছড়ার মর্মার্থ উদ্ধার করতে পারলাম না। অবশেষে ক্ষান্ত হয়ে শুয়ে পড়লাম বিছানায়। ঘুমানোর চেষ্টা করে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল ভোরবেলা। ভোরবেলা ধ্যানে বসে আজ্ঞাচক্রে মনঃসংযোগ করতেই অস্থির হয়ে উঠলাম। হঠাৎ আজ্ঞাচক্রে ফুটে উঠল এক আশ্চর্য দৃশ্য। তীব্র হাহাকারে ভরে উঠেছে পৃথিবী। কাতারে কাতারে মৃত্যু মিছিল আর কান্নার রব। হঠাৎ এক দিব্য জ্যোতিমূর্তি প্রকট হলেন। লাল পেড়ে সাদা শাড়ি পরনে, ত্রিনয়ন লুপ্ত হয়েছে, কোমর পেরিয়ে ঝুলছে এলো কেশ, মুখে সদাই অমলিন এক সুমিষ্ট হাসি লেগে রয়েছে। সেই হাসিতেই যেন সমস্ত দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। সেই জ্যোতিমূর্তি সমস্ত শুষ্কতা গ্রাস করে সুজলা সুফলা করে তুললেন এই ধরণী। তার পদস্পর্শে প্রাণ ফিরে পাচ্ছে সমস্ত জগৎ সংসার। তিনি অসুস্থ সন্তানদের মাথায় হাত বুলিয়ে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনলেন মরণাপন্নদের। ক্রমেই প্রাণধারারূপে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। এতটা দেখার পর আর দেখতে পারলাম না আমি। আজ্ঞাচক্রের কাজটা অসম্ভব যন্ত্রণায় ফেটে পড়ছিল যেন।
চোখ খুলে ফেললাম আমি। ধ্যানে দেখা সেই রূপের কথা চিন্তা করতে করতে সেই ছন্দটা আওড়াতে থাকলাম। বিপদ আসে না বলে সেই সে ঠিকই ন্যায় কোলে, তার কাছে কেউ নয় রে পর, যা গিয়ে তার চরণ ধর। সমস্তটা মাথার মধ্যে জট পাকিয়ে যেতে যেতে হঠাৎ আমার ভাবনা স্থির হয়ে গেল ছড়ার প্রথম দুটো লাইনে। বিপদ আসে না বলে সেই সে ঠিকই ন্যায় কোলে। আমরা ভুল করলে সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে চলে গেলেও একজন কিন্তু আমাদের খুব সহজেই ক্ষমা করে দেন। বলো দেখি কে সে? মা, সবার মতোই সেও রাগারাগি করবে, কিন্তু ক্ষমা সে ঠিকই করে নেয়। বলে উঠল কিশোরী। তারানাথ একটু হেসে বলল, হ্যাঁ, একদম ঠিক বলেছ। একমাত্র মাই পারেন সন্তানের সমস্ত ভুল ক্ষমা করে তাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখতে। এমন সময় হঠাৎ গুরু গুরু শব্দে বাজ পড়ল। তারানাথ বলল, ওই বৃষ্টি শুরু হলো বলে আজ বোধহয় তোমাদের আর বাড়ি ফেরা হবে না। এক কাজ করো, আজকে রাতটা তোমরা এই গরিবের বাড়িতে অন্ন গ্রহণ করো। তারানাথের এই প্রস্তাবে প্রথমে আমরা দুজনেই রাজি না হলেও পরিস্থিতি বেগতিক দেখে সমর্থন জানাতেই হলো। তারানাথ আবার বলতে আরম্ভ করল, হঠাৎ মনে পড়ে গেল এটা তো আষাঢ় মাস। মা জগৎজননী মহামায়া সারা বছরই বিভিন্ন রূপে আমাদের রক্ষা করে চলেন। বিপদে যদি কেউ তাকে স্মরণ করে তবে তিনি বিপদতারিণী রূপে সেই বিপদ থেকে সন্তানকে রক্ষা করেন। এবার তোমাদের যেটা প্রশ্ন ছিল যে কে এই দেবী বিপদতারিণী, যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন, তিনিই বিপদতারিণী। যিনি দুর্গা, তিনিই বিপদতারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত, আবার তিনিই দুর্গা। দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে, তাই তিনি কৌশিকী। পুরাণ মতে শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়ার স্তব করতে লাগলেন। সেই সময় পরমেশ্বরী ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন। দেবী তাদের স্তব শুনে বললেন, আপনারা এখানে কার স্তব করিতেছেন? সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তার মতনই দেখতে আর এক দেবী প্রকট হলেন। সেই নব আবির্ভূতা দেবী জানালেন, ইহারা আমারই স্তব করিতেছেন। এই দেবী যুদ্ধে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে বধ করেছিলেন। এই দেবী মহাচ্ছন্ন শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন, এই জগতে এক আমি আছি, আমি ছাড়া আমার সাহায্যকারিনী আর কে আছে? ওরে দুষ্ট, ভালো করে দেখ, ব্রহ্মাণী প্রভৃতি শক্তি আমারই অভিন্ন বিভূতি। এই দেখ, তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে। আর এক পৌরাণিক গাথা অনুসারে একদা ভগবান মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন। এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করলেন। সেই কৃষ্ণবর্ণা স্বরূপ দেবীই হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টা জয় দুর্গা, কৌশিকী দেবী ও বিপদতারিণী দুর্গা। দেবী চতুর্ভুজা, বাহন সিংহের উপর আসীনা। তার হস্তে যথাক্রমে খড়গ, ত্রিশূল, শঙ্খ ও চক্র শোভা পায়।
দেবীর গাত্রবর্ণ কোথাও কোথাও মেঘের ন্যায় ঘন কালো, আবার কোথাও কোথাও তিনি শ্বেত শুভ্রা। আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথের মাঝখানে যে মঙ্গল এবং শনিবার পড়ে, সেই মঙ্গল শনিবারে পূজিতা হন দেবী বিপত্তারিণী। এতদূর বলে একটু থামল তারানাথ। কিশোরী বলল, হ্যাঁ, তারপর জমিদার বাড়িতে কি হলো ঠাকুরমশাই? পাশিংশয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করল তারানাথ। তাতে একটা শুকটান দিয়ে ধোঁয়া ছেড়ে তারানাথ পুনরায় বলতে আরম্ভ করল। দিনটি ছিল শুক্লা চতুর্থী, একদিন আগেই রথযাত্রা গিয়েছে। পরদিন শুক্লা পঞ্চমী, মঙ্গলবার। আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে নিচে নেমে জমিদারের সামনে এসে বললাম, বিপদ মুক্তির একটা উপায় স্থির করতে পেরেছি জমিদার মশাই, কিন্তু তা জানানোর জন্য জমিদার বাড়ির সবার একসাথে এখানে উপস্থিত থাকাটা দরকার। আমি জানি জমিদার মশাই, আপনার ছোট ছেলে বিজয় নারায়ণ এবং আপনার স্ত্রী নলিনী দেবীকে এখানে আনতে একটু কষ্ট করতে হবে, তাও। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যা বলবেন তাই হবে। আমি সমস্ত ব্যবস্থা করছি। এরপর সবাই এক স্থানে উপস্থিত হলে আমি বললাম, এই গ্রামের ওপর যে অভিশাপ নেমে এসেছে, সেই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায়, তা হলো দেবী বিপত্তারিণীর শরণাপন্ন হওয়া। পারলে একমাত্র মা বিপত্তারিণীই পারবেন এই বিপদ থেকে এই গ্রামকে মুক্ত করতে। কিন্তু কিভাবে দেবী বিপত্তারিণীর পুজো করব ঠাকুর মশাই? দেবী বিপত্তারিণীর পুজোর কিছু বিশেষ নিয়মবিধি রয়েছে। রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝখানের শনি মঙ্গলবারেই দেবী বিপত্তারিণীর পুজো করা হয়। যদিও সকলেই এই ব্রত করতে পারে, কিন্তু বিশেষ করে স্বামী সন্তানের মঙ্গল কামনায় বাড়ির এও স্ত্রীদের এই ব্রত করতে হয়, কারণ মেয়েরা হলেন মায়েরই রূপ, তাই এমন নিয়ম। ভক্তি ভরে এই ব্রত করলে সংসারে সমস্ত বিপদ মা বিপত্তারিণীর কৃপায় কেটে যেতে বাধ্য। গ্রামের প্রতিটি ঘরের সমস্ত মেয়ে বউরা যদি এই ব্রত ভক্তি ভরে পালন করে মাকে স্মরণ করতে পারে, তাহলে মায়ের কৃপায় এই আনন্দপুর গ্রাম আবার শস্য শ্যামলা হয়ে উঠবে, প্রাণ ফিরে আসবে এই গ্রামে। এই কথা শুনে জমিদার গিন্নি নিলয়া দেবী হঠাৎ বলে উঠলেন, করব ঠাকুরমশাই, নিশ্চয়ই করব। আমরা সবাই মিলে এই ব্রত করব। সন্তানের ভুলের দায় মাকে তো নিতেই হয় ঠাকুরমশাই। আমাদের প্রার্থনায় জগৎজননী মাকে সাড়া দিতেই হবে। লক্ষ্য করলাম জমিদার গিন্নি শোকস্তব্ধতা ভেঙে বেরিয়ে এসেছেন দেখে জমিদার মশাইয়ের চোখে জল টলটলিয়ে উঠল। আমি বললাম, আগামীকাল মঙ্গলবার, আগামীকালই বিপত্তারিণী পুজোর আয়োজন করতে হবে। এর মধ্যে মায়ের মূর্তি গড়া তো সম্ভব নয়, তাই মঙ্গল ঘটেই মাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই মতোই পূজার সমস্ত আয়োজন করা হলো। পরদিন ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে নিচে নেমে আসতেই দেখলাম জমিদার বাড়ি একেবারে সরগরম হয়ে রয়েছে। জোর কদমে পুজোর তোড়জোড় চলছে। গ্রামের প্রায় সকল মহিলারা পুজোর স্থানে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে বেলা বাড়ছে। জমিদার মশাই বললেন, ঠাকুর মশাই, আপনার কথা মতো সমস্ত আয়োজন করা হয়েছে, আপনি একবার দেখে নিন। সমস্ত আয়োজন দেখে মুগ্ধ হলাম। যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি আয়োজন হয়েছে। 13টি ফুল, 13টি ফল, 13 ব্যঞ্জন ভোগ, লাল সুতোর ধাগা প্রস্তুত হয়েছে 13টি গিট ও 13টি দুর্ব সহযোগে।
আরও যা যা কিছু পুজোর জন্য প্রয়োজন হয় সবটাই হুবহু সাজানো রয়েছে। আমি বললাম, আয়োজন তো সম্পূর্ণ। আচ্ছা, গ্রামের সবাই এসে উপস্থিত হয়েছেন তো? তাহলে আমি এবার পুজোয় বসবো। যারা আসার সবাই চলে এসেছে ঠাকুরমশাই, আপনি এবার পুজো শুরু করুন। প্রথমে আসন শুদ্ধি করে গঙ্গা জলে মাটির ঘট পূর্ণ করে পঞ্চপল্লব ও ডাব সহযোগে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে আমি পুজো শুরু করলাম। ঢাক ও শঙ্খ ঘণ্টার আওয়াজে মুখরিত হয়ে উঠল পুজো প্রাঙ্গণ। একে একে পূজার সমস্ত বিধি সমাপনের পর সবার অঞ্জলি শেষে ব্রত কথা পাঠ ও শ্রবণ পর্ব সমাপ্ত হলো। আমি চোখ বন্ধ করে এক মনে দেবী বিপত্তারিণীর ধ্যান ও প্রণাম মন্ত্র জপ করতে থাকলাম। ওম কালভ্রভ্রাং কটাক্ষৈরৌরি কুরভয়দাং মৌলিবন্দেন্দুরেক্ষম শঙ্খম চক্রম কৃপণং ত্রিশিখমপি করুরুদ্রোহন্তিং ত্রিনেত্রাং সিংহাস্কন্ধাধিরূঢ়ং ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীম। কতক্ষণ জপ করেছি জানি না, হঠাৎ এক নারী কণ্ঠের আওয়াজে আমার ধ্যান ভঙ্গ হলো। এই ফুলটি মায়ের পায়ে একটু অর্পণ করে দিন ঠাকুর মশাই। এই কথায় চোখ খুলে তাকাতেই আমি দেখলাম লাল পেড়ে সাদা শাড়ি পরা এক মহিলা একখানি পদ্ম হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখে মিষ্টি হাসি, সেই হাসিতে এমনই স্নিগ্ধতা যে নিমেষেই সব কষ্ট যেন ভুলিয়ে দেয়। আমি মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়েছিলাম। সেই মহিলা আবার বললেন, কি হলো ঠাকুর মশাই, ফুলটা নিন। আমি মোহ ভেঙে ফুলটা তার হাত থেকে নিয়ে মায়ের ঘটে অর্পণ করলাম। তারপর মঙ্গল আরতি সমাপ্ত করে মায়ের আশীর্বাদী লাল সুতোর ধাগা সবার হাতে বেঁধে দিয়ে প্রসাদ বিতরণের জন্য উঠে দাঁড়াতে যাব, খেয়াল করলাম এক আশ্চর্য ব্যাপার। যে জায়গাটিতে দাঁড়িয়ে সেই মহিলা আমাকে ফুল দিয়েছিল সেখানে দুটো আলতা মাখা পায়ের ছাপ স্পষ্ট। সেই চরণ চিহ্ন অনুসরণ করতেই দেখলাম এক পা করে সেই পদচিহ্ন গিয়ে শেষ হয়েছে পূজা ঘটের সামনে। আমি শুনতে পেলাম দেবী বলছেন, তোর পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি তারানাথ। এই গ্রামের উপর থেকে সমস্ত বিপদ কেটে যাবে। তোর মঙ্গল হোক তারানাথ। আমি সেই চরণ চিহ্ন স্পর্শ করে ভূমিতে মাথা নত করলাম। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় হঠাৎ সবাই হৈ হৈ করে উঠল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম ঘন কালো মেঘের উদয় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গুরুগম্ভীর শব্দ নিনাদে বৃষ্টি নামল। আমি মুগ্ধ চোখে চেয়ে রইলাম সেই বৃষ্টি ধারার দিকে। এ তো সাধারণ কোনো বৃষ্টি নয়, এ যে মায়ের কৃপা বর্ষণ। সকলের মুখে প্রশান্তির হাসি ফুটেছে ততক্ষণে। কতকাল পর সিক্ত হলো এই গ্রামের মাটি। আমিও বেশ শান্তির ঘুম ঘুমিয়েছিলাম ওই দিন রাতে। পরদিন সকালে সবচেয়ে অত্যাশ্চর্য যে ঘটনা ঘটল তা দেখে আমি জাতপর্ণায় বিস্মৃত হলাম। স্বয়ং বিজয় নারায়ণ নিজের পায়ে হেঁটে আমার সাথে দেখা করতে এসেছে। ছলো ছলো চোখে সে বলল,
আমাকে ক্ষমা করে দিন ঠাকুর মশাই, আমার বড় ভুল হয়ে গিয়েছিল। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই ঠিক ভুল জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। শুধুমাত্র আমার জন্য এই গ্রামের সবাইকে এতটা দুর্ভোগ পেতে হলো, কত পরিবার স্বজন হারা হলো। কিন্তু খবর পেয়েছি গ্রামের যারা অসুস্থ ছিলেন সবাই সুস্থ হয়ে উঠেছেন। বিজয়নারায়ণের মুখে এই কথা শুনে আমি বড়ই আনন্দিত হলাম। মায়ের অশেষ দয়া ও করুণা সম্পর্কে আরও একবার নতুন করে অবগত হলাম। বিজয়নারায়ণকে উদ্দেশ্য করে বললাম, শোনো বিজয়নারায়ণ, ক্ষমতার বড়াই কখনো করো না। আজ তোমার হাতে যে ক্ষমতা রয়েছে কাল সেটা নাও থাকতে পারে, তাই কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করো না। এই জগৎ সংসারে রশি যিনি ধরে রয়েছেন সেই পরম কৃপাময়ী পরমেশ্বরীর হাতেই কিন্তু সব কিছু। রাখলে তিনিই রাখবেন এবং মারলে তিনিই মারবেন। আমাদের শুধু প্রয়োজন সৎভাবে কর্ম করা, বাকিটা যার খেলা তিনিই খেলবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি ঠাকুর মশাই। এই যাত্রায় আপনার জন্য আমরা সবাই রক্ষা পেলাম। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ ঠাকুর মশাই। আমার প্রণাম গ্রহণ করুন দয়া করে। এই বলে বিজয়নারায়ণ আমার পায়ে লুটিয়ে পড়ল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আরে আরে কি করছো কি? ওঠো ওঠো, আমার পায়ে পড়ছো কেন? মা তোমায় ক্ষমা করেছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? মন থেকে ক্ষমা যদি চাইতেই হয় তবে মায়ের কাছেই চাও। অবশেষে আনন্দপুরে আনন্দ ফিরে আসতে দেখে মনটা পুলকিত হয়ে উঠল। এরপর সেখান থেকে বিদায় নিয়ে আমি আবার আমার ভবঘুরে জীবনে পা বাড়িয়েছিলাম। এতদূর বলে তারানাথ থামল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। সেই রাতটা তারানাথের বাড়িতে কাটিয়ে পরদিন ভোরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সেই যাত্রায় বিপত্তারিণীর কৃপায় আর্থিক সংকট থেকে মুক্তি পেয়েছিলাম তা বলাই বাহুল্য। হঠাৎ মায়ের কৃপায় একটা লটারিও লাগিয়ে ফেলেছিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সূর্য। বিভিন্ন চরিত্রে ঋতদীপ, শ্রেয়সী, তাওসিন, দিগন্ত, সুমিত, সুপ্রিয়, তৃষা, সুদীপ্তা ও সূর্য। আবহে অরিত্র। প্রচ্ছদ অলঙ্করণে সায়ন। পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।